নমস্কার, শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আজকের বাংলা বলছেতে যে ক্যাপশনকে নিয়ে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে একটা চরমপন্থার রাজনীতি চলছে। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি, রাজ্য সরকারের একেবারে দৈরথ চরমসীমায় গিয়ে পৌঁছেছে, চরমসীমায় পৌঁছেছে এবং পারস্পরিকভাবে রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। গতকাল রাজ্যপাল জগদীপ ধনকর সেটাকে রিফিউট করেছিলেন যে জৈন হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে। আজ সুখেন্দু শেখর রায়, ব্রাত্য বসু উভয় প্রেস কনফারেন্স করে সুখেন্দু শেখর রায় কপি তুলে বলেছে যে এই মামলাটি হারিয়ে গেছে, যে মামলায় এবং যেখানে নাম ছিল জগদীপ ধনকর নামে ব্যক্তির, তিনি রাজ্যপাল কিনা সেটা জানি না, কিন্তু নাম একজনের রয়েছে। অর্থাৎ বিষয়টা এখন প্রায় ব্যক্তিগত সীমা পৌঁছে গেছে। রাজ্যপালের সাথে রাজ্য সরকারের এই দ্বৈরথ একটা চরমপন্থার মধ্যে গিয়ে পৌঁছে গেছে। অন্যদিকে রাজ্যের প্রশাসনিক যে ব্যর্থতাগুলোকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা নিয়েও একটা চরমপন্থার রাজনীতির দিকে ভারতীয় জনতা পার্টি। বিধানসভায় অধিবেশন এবং এই প্রথম একটা অধিবেশন হচ্ছে যেখানে স্বাধীনোত্তর বাংলায় বাম এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। এরকম একটা বিধানসভায় উপনীত হয়েছে যেটা বাংলার রাজনীতিতে একেবারেই নতুন ঘটনা। কিন্তু যদি এই রকম একটা দ্বৈরথ চলতে থাকে, যদি এই ধরনের একটা চরমপন্থার জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে রাজ্য রাজনীতি কী শেপ নেবে সেটা তো একটা দিক রয়েছেই। কিন্তু যেটা নিশ্চিত করে বলা যায় যে রাজ্যবাসীর কাছে এটা একটা এমন একটা সন্ধিক্ষণ যেখানে কোথাও কিছু একটা বিভ্রান্ত হবার সুযোগ বা অবকাশ থেকে যায়। তার কারণ করোনা পরিস্থিতি মানুষকে জেরবার করে দিয়েছে, কাউকে কাউকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। কারুর পরিবারে এমনই হাহাকার জমে রয়েছে যে যেখানে দাঁড়িয়ে আজকের সময় এই রাজনীতি কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। কিন্তু প্রশ্ন থাকলে তো শুধু হবে না, বিতর্কের মাধ্যমে সে প্রশ্নের সমাধান খোঁজাটাই অন্তত আমাদের কাজ। তাই আজও আমরা বিতর্কে যাব বাংলা বলছেতে। বিতর্কে যাবার আগে আজকে প্রেস কনফারেন্সে সুখেন্দু শেখর রায় এবং ব্রাত্য বসু তারা দুজনেই সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগটাকে এনেছেন যে রাজ্যপাল অনৈতিক কাজ করছেন, কোথাও কোথাও সংবিধান বহির্ভূত কাজ করছেন। কি বলছেন সুখেন্দু শেখর রায়, ব্রাত্য বসু, প্রথমে একটু শুনে নেব। সংবিধান এবং সাংবিধানিক যাবতীয় প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের দল সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং সংবিধান আমাদের কাছে কোরআন, গীতা, বাইবেলের মতোই পবিত্র বা আর্টিকেল অফ ফেথ। আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের শ্রদ্ধা সংবিধানের প্রতিটি নির্দেশের প্রতি আগেও অটুট ছিল, এখনও অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে। দুর্ভাগ্যের বিষয় যে মাননীয় রাজ্যপাল সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে যেভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করবার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করা এবং বাংলার জনমানসে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, এটা শুধু নিন্দনীয় নয়, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্বই হচ্ছে সংবিধান এবং তার ঐতিহ্যকে, পরম্পরাকে রক্ষা করার জন্য এই ধরনের অশুভ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জনমত তৈরি করা। তারই সূত্র ধরে গতকাল সাংবাদিক সম্মেলনে মাননীয় রাজ্যপাল যে কথাগুলি বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে তিনি বলেছেন যে জৈন হাওয়ালা কেসে তার নাম কোনো চার্জশিটে ছিল না। জগদীপ ধনকর কালকে প্রেস কনফারেন্স করবার সময় বলেছিলেন যে চার্জশিটে তার নাম ছিল না এবং সবাই নাকি এই হাওলা মামলা থেকে অব্যাহতি পেয়ে গেছে। বিনীত নারায়ণ দাবি করেছেন যে এই মামলার কোনো ট্রায়ালই হয়নি, অর্থাৎ ক্রিমিনাল কেস ফাইল করেছিল সিবিআই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখনকার আইন, ফেরা আইনে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অপরাধে এই মামলা রুজু করেছিল। সেটা ট্রায়ালই হয়নি, কারণ সুপ্রিম কোর্ট মনিটর করতে গিয়ে আইন এবং বিচার ব্যবস্থার নানা রকম গোলক ধাঁধার মধ্যে বিষয়টি প্রায় হারিয়ে যায়।
আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাঝে মাঝে উনি বিভিন্ন উত্তরবঙ্গ সফরে চলে যাচ্ছেন এবং সফরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মূলত সেপারেটিস্ট, বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতা যারা এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন, বাংলাকে ভাগের দাবি তুলছেন, তাদের সঙ্গে বৈঠকে বসছেন। শাসক দলের বা রাজ্যপালের যেটা হওয়া উচিত, মাননীয় রাজ্যপালের যে এক ধরনের সমদৃষ্টি বা সমদূরত্ব, হয় সমদৃষ্টি থাকবে বা সমদূরত্ব থাকবে, তার কোনোটাই তিনি মেনটেন করছেন না। মেনটেন না করে তিনি বিভিন্ন এইরকম বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন। একই সঙ্গে তিনি দেখবেন আমাদের রাজ্য সরকার প্রসঙ্গে তিনি বলছেন যে জিটিএ আইনের হিসেব তাকে দেয়া হয়নি, জিটিএর যে হিসেব নিকেশ সেটা হয়নি এবং তিনি সিএজি বা ক্যাগকে দিয়ে অডিট করাবেন। ঘটনা হচ্ছে এই যে জিটিএ আইনে পরিষ্কার 55 ধারায় সেকশন 55 এবং সাবসেকশন 10 উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে এইটা পার্বত্য দপ্তরের মন্ত্রী, তার অধীন এই হিসেব থাকবে। অর্থাৎ পার্বত্য দপ্তরের মন্ত্রী মানে, হিল অ্যাফেয়ার্সের মন্ত্রী মানে আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি চাইলেই, তিনি সংবাদ মাধ্যমে বলার আগে তিনি চাইলেই দপ্তরের কাছে এই হিসেব পৌঁছে যেত। সেখানে তিনি অকারণে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্যে, সরকারকে নানাভাবে ফলসিফিকেশন করার জন্যে এবং বদনাম করার জন্যে তিনি এই ধরনের কাজকর্ম করছেন। অর্থাৎ ব্রাত্যবাবু যেটা বলতে চাইছে যে এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, ভারতীয় জনতা পার্টি। আমরা নির্বাচনের প্রাক্কাল থেকে দেখতে পাচ্ছি একদিকে মেরুকরণ, অন্যদিকে কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেই টাকা আত্মসাৎ হয় অন্যভাবে। এটাকে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার, এই স্লোগানকে সামনে রেখে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নির্বাচন উত্তর কিন্তু এই দ্বৈরথ থামার কোনো লক্ষণ নেই। সেটা ক্রমান্বয়ভাবে যেতে যেতে এখন ব্যক্তিগত পর্যায়ে যেতে গিয়ে যে ডায়েরির কথা, যে ডায়েরিকে কেন্দ্র করে একসময় তুলকালাম হয়েছিল ভারতের রাজনীতিতে, লালকৃষ্ণ আডবাণী যতক্ষণ না নির্দোষ প্রমাণিত হবেন ততক্ষণ তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই হওয়ালা কেলেঙ্কারির সেই সুরেন্দ্র জৈনের ডায়েরিটাও এই মুহূর্তে সামনে চলে এসেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে বাংলা বলছেতে যারা যারা প্যানেলে রয়েছেন, সুদীপ রাহার রয়েছেন যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তরুণ মুখপাত্র, আমি সুদীপকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার ইন্দ্রনীল খান ভারতীয় জনতা পার্টির অত্যন্ত বরিষ্ঠ রাজ্য নেতা, তাকেও স্বাগত জানাচ্ছি। রাজীব ব্যানার্জি রয়েছেন যিনি আরএসপির নেতা, এবং ঝন্টু বড়াইক, অধ্যাপক ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের সঙ্গে রয়েছে। যেহেতু অভিযোগ সুখেন্দু শেখর রায় গতকালও প্রেস কনফারেন্স করেছিলেন, রাজ্যপাল তার বক্তব্য রাখার অব্যবহিত পরেই আজও আমরা সুখেন্দু শেখর রায় এবং ব্রাত্য বসুর প্রেস কনফারেন্স শুনলাম। অর্থাৎ রাজ্যপাল এবং রাজ্যের এই যে ইস্যু, এবং উত্তরবঙ্গতে গিয়ে তিনি বলছেন বাছাই করা যে বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সাথে বৈঠক, যাকে নিশানা করেছেন ব্রাত্য বসু। অর্থাৎ কি চাইছেন রাজ্যপাল? মেলাইন করতে রাজ্য সরকারকে? এটা কি একমাত্র? তাহলে তো এটা রাজ্যপালের কাজ না, পলিটিক্যাল অ্যাক্টিভিজম। আমি ডাক্তার ইন্দ্রনীল খানের কাছ থেকে প্রথমে জানতে চাইবো। ডাক্তার খান, দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মানুষ আজকে যখন চিন্তিত সঠিক ভ্যাকসিন পাচ্ছে কিনা এবং ভ্যাকসিন সঠিক সময় পাবে কিনা, এবং কারণ এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভুয়ো ভ্যাকসিন মানুষের মধ্যে দেওয়া হচ্ছে, একদিন নয়, এক জায়গায় নয়, টানা 10 দিন ধরে ক্যাম্প চললো খাস কলকাতার বুকে তখন, এবং কলকাতার শুধু কসবা নয়, এমা স্ট্রিট, সোনারপুর, বিভিন্ন এলাকায় হয়েছে। সেখানে যখন মানুষ আজকে চিন্তিত এবং মানুষ সঠিক তদন্ত চাইছে, ট্রান্সপারেন্ট একটা নিরপেক্ষ তদন্ত চাইছে, সেখান থেকে বিষয়টাকে ঘোরানোর জন্য তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাদের পরাজিত এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তো তিনি তার লোকেরা, তিনি বললে সবাই বাকিরাও স্প্রিং এর মতো উঠে লাফালাফি করতে শুরু করে দিচ্ছেন কিছু একটা করে ডাইভার্সনারি ট্যাকটিক্স। এটা মানুষের যে এখন চিন্তা হচ্ছে, এবং মানুষ যে আজকে বিশেষ করে যেখানে আজকে নিরপেক্ষ তদন্ত খুবই জরুরি, কারণ আজকে আপনারা খুব ভালো করে জানেন যে কলকাতা পুলিশ যারা তদন্ত করছে, সেই কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে টুইট ডিলিট হয়ে যাচ্ছে দেবাঞ্জনের। তারপর তার সঙ্গে প্রভাবশালী বিভিন্ন তৃণমূল নেতার যাদের ছবি বেরোচ্ছে, তাদেরকে কাউকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না কলকাতা পুলিশের তরফ থেকে। কলকাতা কর্পোরেশন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে ফলক পর্যন্ত উড়িয়ে দিচ্ছে, একটা তদন্ত চলাকালীন এভাবে তথ্য প্রমাণ লুটপাট করছে।
তো সেখানে মানুষ যখন আজকে মানুষ আজকে সঠিক বাস্তবটা জানতে চায়, মানুষ কি ঘটেছে সেটা জানতে চায়, সেখান থেকে ঘুরিয়ে আজকে এইসব অন্য বিভিন্ন সব তথ্য, যেমন আজকে যেমন সুদীপ হাসছে, কিন্তু এখন আমি মুখ্যমন্ত্রী বলে যে সুদীপ গতকাল ইয়েতে চলে গেছিল, চাঁদে গেছিল, চাঁদ থেকে আজকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ভবনে রাজ্য মুখপাত্র হয়েছে, তাহলে সেটাকে যদি বিশ্বাস করতে হয় সেরকম ব্যাপার। তো কি হয়েছে না হয়েছে এরকম মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, যেমন তিনি ভোটের আগেও বলেছিলেন যে 10 কোটি পশ্চিমবঙ্গবাসীকে তিনি বিনামূল্যে নাকি ভ্যাকসিন দেবেন, কিন্তু এখন পশ্চিমবঙ্গে যেখানে 10 কোটি জনসংখ্যার জন্য আজকে পুরো কেন্দ্র সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে, কারণ আজকে মুখ্যমন্ত্রী হাত তুলে দিয়েছেন, যেই ভোট হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, বললেন উনি নাকি বিনামূল্যে ভ্যাকসিন দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে হাত তুলে দিলেন। এবার এরকম মিথ্যে আশ্রয় নিচ্ছেন সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। আর আজকে যখন কেন্দ্র সরকার পাঠাচ্ছে তখন সেখানে দেখা যাচ্ছে তার মধ্যে ভ্যাকসিনের মধ্যে আজকে কিন্তু এই রাজ্যের যে বিভিন্ন যারা প্রভাবশালী নেতারা তারা কিন্তু ডাক্তার ইন্দ্রনীল খান, আপনার কাছে এটাই যে রাজ্যপালের ভূমিকাটা সাথে ভ্যাকসিন, ডেফিনেটলি আমরা জানি যে বিধানসভায় গতকাল থেকে এটা বোঝাও গেছে যে এই বিধানসভায় ভ্যাকসিন ইস্যুটাকে আপনারা প্রধান নিশানায় রাখবেন, এটা নিঃসন্দেহে একটা বড় ইস্যু, কোনো সন্দেহ নেই, কিন্তু এটার সাথে রাজ্যপালের যে ভূমিকাটাকে সেটাকে কি কোনোভাবে এইটাকে সামনে নিয়ে রাজ্যপালের এই যে ভূমিকা, উত্তরবঙ্গ সফরে গিয়ে তার পড়ে থাকা এবং বিভিন্ন, এটাকে কেন আড়াল করতে চাইছেন? না না, রাজ্যপাল কি করছেন, রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী কি সম্পর্ক, সেটা রাজ্যপালের স্পোক্স পারসন আমরা নই, ঠিক আছে? আমি বিজেপির তরফ থেকে এসেছি, এবং কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের দলের কাছে মনে হচ্ছে আজকে মানুষের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মানুষ সঠিক ভ্যাকসিন পাচ্ছে নাকি, এবং মানুষ আজকে জিজ্ঞেস করে, যেখানে অন্যান্য রাজ্যে দিনে এক দিন 10 লক্ষ করে ভ্যাকসিনেশন হচ্ছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকছে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের প্রায় এখনো 55 লক্ষ মানুষ সেকেন্ড ডোজ পর্যন্ত পায়নি, তাদের ডিউ ডেট হয়ে গেছে, সেখানে আমাদের রাজ্য সরকার দেখা গেছে 25 লক্ষ ভ্যাকসিন ফেরত দিয়ে দিয়েছে। তো এরকম অবস্থায় এখন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা আমি সুদীপের কাছে আসব। রাজ্যপালের ইস্যুটা টেকনিক্যালি বিজেপির পক্ষে, তার কারণ হচ্ছে যে সেটা বিজেপি এই মুহূর্তে মনে করছে যে ভ্যাকসিন ইস্যুটা এবং হচ্ছে ভ্যাকসিন নিয়ে একটা বড় রকমের চক্রান্ত বা প্রতারণা হয়ে গেছে মানুষের সাথে, সেই ইস্যুটা আসছে। তবু আমি তোমার কাছে আসার আগে একটু রাজীব ব্যানার্জির কাছে আসছি। ডাক্তার ইন্দ্রনীল খানের কাছে এই বক্তব্য, তৃণমূল কংগ্রেস একদিকে হচ্ছে রাজ্যে একটা প্রবল চাপ আর কি রাজ্যপাল এবং হচ্ছে উত্তরবঙ্গকে নিয়ে, তৃণমূল কংগ্রেস প্রতি মুহূর্তে যে এটা নির্বাচনের আগে একরকম একটা পরিস্থিতি, নির্বাচন হয়ে যাবে, রেজাল্টের পরে একটা উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে, তুমি নিজে উত্তরবঙ্গের ছেলে, আমি এইখান থেকেই জানতে চাইবো যে উত্তরবঙ্গের মানুষের দাবি বা সেটাকে করে বিজেপি কয়েকজন সাংসদ তারা দাবিটা তুলছেন, রাজ্যপালও তার ভূমিকাটা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট একটা চিন্তার বিষয়, রাজ্যবাসীর কাছেও এটা বিষয়, ভ্যাকসিনটাও ইকুয়ালি, এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমি সুদীপের কাছে আসবো, কেন ভ্যাকসিন নিয়ে প্রশ্নটা যেহেতু ইন্দ্রনীল খান তুলেছে, তার আগে রাজীব কি বলবে? বা আপনার প্রশ্নটা স্পেসিফিক্যালি উত্তরবঙ্গকে যে আলাদা রাজ্য করার যে সমস্ত দাবি টাবি উঠেছে সেই বিষয়টা, নাকি তার সঙ্গে রাজ্যপালের যে ভূমিকা সেই বিষয়টা? দুটোই তো আমরা মানে দেখতে পাচ্ছি প্রায় সমান্তরাল ভাবে দুটো চলছে। আমার এইখানেই যেটা বলার বিষয়, ডক্টর খান যখন বলছিলেন তখন আমার বারে বারে একটা কথা মনে হচ্ছিল যে মানুষের জন্য যদি রাজ্যপাল এতটাই চিন্তিত, তাহলে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা নিয়ে যে ধরনের ঘটনা প্রবাহ চলছে সেই সমস্ত ঘটনাগুলোকে সম্পূর্ণভাবে নস্যাৎ করার জন্য তিনি রাজ্য সরকারকে সাংবিধানিক প্রধান হিসাবে সেই নির্দেশাবলী দিলেন না কেন? 1, 2, আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমার নিজের রাজ্যবাসী হিসাবে যেটা প্রশ্ন, যে রাজ্যপাল তার দায়িত্বটা কোনটা? তার দায়িত্বটা সাংবিধানিক প্রধান হিসেবে একটা জাস্টিস তার কাছে মানুষ চাইবে। সরকার কোথাও কোনো ভুল করলে পরে, কোথাও কোনো মানে সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে পরে সেটাকে সরকারকে বোঝানো, বাধ্য করা ইত্যাদি প্রক্রিয়াগুলো নেবেন, কিন্তু সেটা না করে রাজ্যপালকে আমরা যেটা লক্ষ্য করছি, এবং এটা এখন বলে নয়, নির্বাচনের বহু আগে থেকেই রাজ্যপালের ভূমিকাটা আমাদের কাছে মনে হয়েছে, কারণ রাজ্যপালের কাছে গেছিলাম আমরাও, যেমন আমাদের দলের পক্ষ থেকে, আমাদের গণসংগঠন, দলের গণসংগঠনের পক্ষ থেকে, ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যপালের কাছে গেছি, যে সমস্যাটা তার কাছে তুলে ধরতে চাইছি, তিনি সেই সমস্যাটা নিয়ে আসছেন না। তিনি অবাক বিস্ময়ে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করছেন যে আমি তো ভাইস চ্যান্সেলর বিভিন্ন ইউনিভার্সিটির, আচ্ছা কলেজগুলোতে কি হচ্ছে একটু বলুন। আমরা গেছি চাকরি ইত্যাদি বিষয়গুলোকে সামনে রেখে,
মানুষের জীবন জীবিকার সমস্যাকে সামনে রেখে তিনি ওই জায়গাটায় চলে আসছেন। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে রাজ্যপালকে বারে বারে আমার মনে হয়েছে যে তিনি প্রকারান্তরে বিজেপির একটা রোল মডেল, এবং এখানে উল্লেখযোগ্যভাবে বলা দরকার যে ত্রিপুরার বুকে ঠিক বিজেপি, এখন বিজেপি নেতা তখন রাজ্যপাল তথাগত রায়কেও আমরা একই ভূমিকায় লক্ষ্য করেছিলাম। এবং এই জায়গাটার উপরে দাঁড়িয়ে আমার প্রশ্নটা হচ্ছে যে রাজ্যপাল উত্তরবঙ্গের এই যে আলাদা রাজ্য, এই আলাদা রাজ্যের এই দাবিটাকে উস্কানি দিচ্ছেন কেন? কি কারণের জন্য? কি তার উদ্দেশ্য? কি হবে তাতে? প্রশ্নটা হচ্ছে যে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নটা করতে হলে পরে একটা সার্বিক পরিকল্পনা নেওয়া দরকার। তার যদি কোনো রাজ্যপাল হিসেবে কোনো পরিকল্পনা থাকে তিনি সেটা বলুন রাজ্য সরকারকে। তিনি অন্যান্য দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তার ভিউজটা তাদের কাছে প্লেস করুন। একটা রাজনৈতিকভাবে সরকারের ওপরে চাপ সৃষ্টি করে উত্তরবঙ্গের মানুষ হ্যাঁ অবহেলিত, নিশ্চয়ই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সামগ্রিকভাবে উত্তরবঙ্গই অবহেলিত আর উত্তরবঙ্গের বাকি দিকগুলো অবহেলিত নয়, ব্যাপারটা কিন্তু তা নয়। আজকে বিজেপির সময়কালে দাঁড়িয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে আরম্ভ করে যে সমস্ত সূচকগুলো আছে সেই সমস্ত সূচকগুলো বলে দিচ্ছে যে ভারতবর্ষ কিন্তু মানব সম্পদ যারা আমরা আছি এই মানুষ কিন্তু ক্রমাগত পিছোচ্ছে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দাঁড়িয়ে সেটাও কিন্তু অস্বীকার করা যায় না। এবং পাশাপাশি একটা লাইন খালি এখানে বলবো যে রাজ্যপাল এই যে সুযোগটা পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু তাদের দায়টা এড়াতে পারেন না। কারণ একটা সময়কালে ওই যে বিভিন্ন ধরনের পর্ষদ গঠন করে করে প্র্যাকটিক্যালি পরিচিতি সত্তার রাজনীতির নামে একটা বিচ্ছিন্ন যে ভূমিকা, সেই বিচ্ছিন্নতাবাদী ভূমিকার সেই প্রক্রিয়াটাও কিন্তু এই সরকারই রেখে দিয়েছে। আসলে এটাই হচ্ছে আজকের নিউ লিবারালিজম কনটেক্সটে এটাই হচ্ছে মূল বিষয়, যে মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিচ্ছিন্ন করে দাও যাতে মানুষ তার রুজি রুটির সমস্যা নিয়ে লড়াই আন্দোলন করতে না পারে। রাজ্যপাল কেন বলছেন না যে উত্তরবঙ্গের চা বাগান যেগুলো বন্ধ কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন, কোথায় গেল সেই উত্তরবঙ্গের চা বাগানের অধিগ্রহণের পরিকল্পনা? কোথায় গেল রাজ্য সরকারের চা বাগান অধিগ্রহণের পরিকল্পনা? কেন কেন্দ্রীয় সরকারকে রাজ্যপাল কথা বলছেন না যে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা প্র্যাকটিক্যালি সম্মানজনক ভাতা তারা পান না, মজুরি তাদের অত্যন্ত কম, সেটা নিয়ে কোনো আমি স্পষ্টভাবে মানে আমরা শুনলাম কোথাও জগদীপ ধনকরের সাথে রাজ্যের এই দ্বৈরথ মানে যে জায়গায় গেছে সুদীপ, এটা তো আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে এই বিষয়টাকে আমরাও লক্ষ্য করছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাজ্য সরকারের যেরকম উত্তরবঙ্গ নিয়ে যে ভূমিকার কথা ধরল, কোথাও সেই জায়গা থেকে একটা প্রশ্ন। আর বারবার বিজেপি কিন্তু ইতিমধ্যে ভ্যাকসিন কাণ্ডে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের এই যে পরিচালিত সরকারের যথেষ্ট পরিমাণে একটা যাকে বলা হয় যে তার ভাবমূর্তির উপর কিন্তু বড় রকমের একটা আঘাত পড়েছে, এইরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস তাহলে কোন জায়গায়, মানে কোনো জায়গায় সফল, কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে তাহলে? দেখুন, আমি তো নির্বাচনের আগে থেকে বলে আসছি যে জগদীপ ধনকর ফ্রাস্ট্রেটেড স্পাইনলেস ওল্ড ম্যান, একজন হতাশ অমেরুদণ্ডী বৃদ্ধ। তিনি আসলে বিজেপির রাজ্য সভাপতির একজন পরিপূরকের ভূমিকা পালন করতে চাইছেন। আসলে কেন্দ্রের বিজেপির আমার মনে হয় দিলীপ ঘোষের প্রতি একটা অনাস্থা রয়েছে। বিজেপি সেই জন্য কেন্দ্র থেকে দেখবেন আপনারা, রাজ্যপাল যখন দিল্লিতে যান, রাজ্যপালের বসকে, রাজ্যপালের বস হচ্ছেন রাষ্ট্রপতি, উনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন না, উনি দেখা করেন ওনার প্রভু নরেন্দ্র মোদী এবং ওনার আর এক প্রভু অমিত শাহের সঙ্গে। এবং বাংলায় এসে যে কথাগুলি বলেন সেগুলো সবকটাই রাজনৈতিক কথা। তাহলে আমার মনে হয় বিজেপির একটা নিজস্ব কোন্দল রয়েছে এটা নিয়ে। বিজেপি ঠিক সিদ্ধান্তহীনতায় ভুগছে যে বিজেপি দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি রাখবে নাকি জগদীপ ধনকরকে বিজেপির রাজ্য সভাপতি করা হবে। এইটাতে নিজের পারফরমেন্স প্রমাণ করতে গিয়ে বারবার জগদীপ ধনকরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেই হয়। নির্বাচনের আগে প্রকাশ্যে আসল পরিবর্তনের পক্ষে ভোট চেয়েছিলেন জগদীপ ধনকর, যেটা সাংবিধানিকভাবে একজন রাজ্যপাল করতে পারেন না। সুতরাং সেই জায়গা থেকে বাংলার মানুষের কাছে, বাংলার মানুষ আজকে স্পষ্ট বুঝে গেছে যে রাজভবনে একজন রাজ্যপাল থাকবেন, কিন্তু দুর্ভাগ্যজনক রাজভবনে একজন ভাঁড় এসেছেন। বাংলার মানুষ খুব স্পষ্টভাবে বুঝে গেছেন 2014 সালে নরেন্দ্র মোদী যে কালো ধন ফিরিয়ে আনার কথা বলেছিলেন,
এই আমরা সত্যি বাংলার মানুষ বুঝতে পারিনি নরেন্দ্র মোদী বিজেপির কালাধন জগদীপ ধনকরকে বাংলার রাজ্যপাল করে এনে বসাবেন। যাই হোক, সুতরাং রাজ্যপাল আমাদের একটা হাসির খোরাকের বিষয়। এই মহামারী কবলিত সময়ে রাজ্যপাল যতই মুখ খোলেন, বাংলার মানুষ, বাংলার মা বোনেরা একটু কমিক রিলিফ পান। তো এটা একটা কথা। আর আমার আগে শ্রদ্ধেয় ডাক্তারবাবু ডাক্তার ইন্দ্রনীল খান বলছিলেন যে ভ্যাকসিন নিয়ে, উনি ওনার বক্তব্যে দুটো বিষয় বলেছেন। এক, যে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হচ্ছে যে তারা ভ্যাকসিন পাবেন কিনা। আমি ইন্দ্রনীল বাবুকে জিজ্ঞেস করব, পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? তার কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আমরা ভারতবর্ষের সমস্ত মানুষকে। ইন্দ্রনীল বাবু, আপনি বলার সময় আমি বলিনি, আপনি বলার সময় আমি বলিনি। আসবো ইন্দ্রনীল, আসছি। বলবেন আমি শুনবো, আমি শুনবো, ইন্দ্রনীল বাবু আমি শুনবো, আমি শুনবো। আপনি যেটা বললেন যে ভাবতে হচ্ছে কেন, খুব ন্যাচারাল এই প্রশ্নটা তো আমরা তুলছি যে বাংলায় বিজেপি ভোট পায়নি বলে বাংলার মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি লিখে আবেদন করতে হবে ভ্যাকসিন দিন, ভ্যাকসিন দিন, তবুও ভ্যাকসিন আসবে না। এই বিমাতৃসুলভ আচরণ কেন? রাজ্য সরকার চাইলেই তো আর নিজে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে পারেন না। আর যেটা দ্বিতীয় ইস্যু, সেটা হচ্ছে দেবাঞ্জন দেব প্রসঙ্গে বলতে গিয়ে বললেন যে দেবাঞ্জন দেবের সঙ্গে যাদের ছবি দেখা গেল তাদেরকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না। আমার স্পষ্ট মনে আছে আসারাম বাপুর সঙ্গে ছবি রয়েছে প্রথম সারির বিজেপি নেতার, ওদিকে আপনার মেহুল চোকসির সঙ্গে ছবি রয়েছে নরেন্দ্র মোদীর, আপনার বিজয় মালিয়ার সঙ্গে ছবি রয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর। আজ অব্দি নরেন্দ্র মোদী বিজয় মালিয়ার সঙ্গে থাকার জন্য তাকে কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে? আজ অব্দি আসারাম বাপুর সঙ্গে ছবি থাকবার জন্য আমাদের বিজেপির যে শীর্ষ নেতা তাদেরকে কি ডাকা হয়েছে? আজ অব্দি বিজয় মালিয়ার সঙ্গে ছবি থাকার জন্য অমিত শাহ নরেন্দ্র মোদীকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কিন্তু এটা বলে সুজিত দা আমরা দায় এড়াতে পারি না, এটা আপনার সঙ্গে আমি একমত। নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরসভা পুলিশ দায় এড়াতে পারে না। এটার পাশাপাশি আমি আপনাদেরকে বলছি, একটা দুর্নীতি যখন হয় সেই দুর্নীতির সঙ্গে কিছু মুষ্টিমেয় মানুষ যুক্ত থাকেন। সেই মুষ্টিমেয় মানুষের মধ্যে যদি কোথাও পুলিশের কেউ যুক্ত থাকে, যদি কর্পোরেশনের কেউ যুক্ত থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেয়াত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে বারবার কথা রাখেন, আর কথা রাখার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার নির্বাচিত। আমি আসবো ইন্দ্রনীল, অবশ্যই আসবো। আরেকজন আছেন, তিনিও খুব ভালো বলেন বিভিন্ন বিষয়কে নিয়ে, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক। ঝন্টু বড়াইক, বলুন। হ্যাঁ, আমি শুনছিলাম সবার কথা, বেশ ভালো, সবাই গুছিয়ে বললেন। আসলে আমি যে জায়গাটা একটু করি যে সত্যিকারে বেশ কিছু বছর ধরে, বিশেষ করে আমরা তো ধরমবীরের যুগটা দেখিনি, আমরা ধনকরের যুগটা দেখছি, রাজ্যপাল ধনকরের যুগ। তো এই রাজ্যে কিন্তু 60 দশকের শেষের দিক থেকে কিন্তু রাজ্যপাল মানে রাজভবনের সাথে রাজ্য সরকারের এই দ্বৈরথের কিন্তু বহু ইতিহাস আমরা অন্তত পড়ি, আমাদের জন্ম হয়নি। কিন্তু সমস্যা কোথায় সুজিত বাবু? এবার এই রাজভবনের সাথে এবার যে এই ধনকরের যুগে যে রাজনীতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়া, অর্থাৎ রাজভবনে পা দিয়েই রাজ্যপাল যেভাবে বিভিন্ন ইস্যুতে অতি সক্রিয় ভূমিকা নিয়েছেন, সেটা কিন্তু আমার মনে হয় একজন সাংবিধানিক প্রধান, অর্থাৎ সাংবিধানিক প্রধান বলতে সংবিধানের ন্যায় নীতির সাথে যুক্ত এমন একজন দায়বদ্ধ মানুষ, যিনি শুধুমাত্র একজন প্রশাসকও নন, তিনি কিন্তু মানুষের প্রতি একটা দায়বদ্ধ একটা স্বচ্ছ ভাবধারার মুখ। বিশেষ করে যেই রাজ্যে আমরা গোপালাচারীকে দেখেছিলাম, পদ্মজা নাইডু, ঝন্টু বাবু, রাজ্যপাল কিন্তু প্রায়শই, মানে গতকালও এই কথাটা বলেছেন যে রাজ্যের দুর্নীতি হচ্ছে, রাজ্যের বিভিন্ন দুর্নীতির, এবং তিনি বারবার মনে করে দেন আমি একমাত্র রাজ্য সরকারের সাথে কোনোভাবেই মাথা ঝোঁকাবো না, মাথা ঝোঁকাবো সংবিধানের কাছে। তিনি বারবার কেন বলছেন যে সংবিধানের কাছে মাথা ঝোঁকাবেন, কিন্তু আপনি বলছেন কোথাও সাংবিধানিক কাস্টোডিয়ান হিসাবে আপনি প্রশ্ন তুলছেন। অত রেফারেন্সের দরকার নেই, পুরনো দিনে সময়টা যেহেতু বয়ে যাচ্ছে, তাহলে এটা কেন বলছেন যে আমি সংবিধানের কাছে? কোথাও তাহলে কি এটা একটা কোনো সামগ্রিক একটা রাজনৈতিক পরিকল্পনা অঙ্গ হয়ে যাচ্ছেন কি রাজ্যপাল, যেখানে ভারতীয় জনতা পার্টি প্রতি মুহূর্তে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একটা প্রবল চাপে এবং ডিস্টারবেন্সের মধ্যে রাখবে? এটা কি খুব অভিপ্রেত রাজনীতি অন্তত আজকের এই সময় দাঁড়িয়ে? আমি এই প্রশ্নটা, সুজিত বাবু প্রথমেই বলি
সংবিধান অনুযায়ী কিন্তু উনি শুধু একজন সংবিধান প্রতি দায়বদ্ধ ব্যক্তি নন, অন্তত ধারাগুলো অনুযায়ী তিনি কিন্তু একটা দক্ষ প্রশাসকও হতে পারেন। অন্তত রাষ্ট্রপতি রাজ্যপালের চেয়ে অনেক বেশি ক্ষমতা অধিগ্রহণ করে চলেন রাজ্যে, একটাই শর্তে, সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে, মানুষের প্রতি দায় থেকে। আমরা ঠিক এর আগে এই সরকারের আসার আগের সরকার রাজীব বাবুরা ছিলেন, সেই সময় সরকারের শেষের দিকটায় কিন্তু আমরা একজন প্রাজ্ঞ ব্যক্তিকে দেখেছিলাম যে তৎকালীন রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, এমনকি জমি অধিগ্রহণের মতো একটা ভয়ানক ইস্যুতেও কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছিলেন শ্রদ্ধেয় গোপাল কৃষ্ণ গান্ধী। অর্থাৎ এই জায়গায় গিয়ে আমি কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আমার কথা হচ্ছে একজন রাজ্যপাল যখন সংবিধানের প্রতি দায়বদ্ধ, তারপরে গিয়ে তিনি একটা জনপ্রতিনিধির মতন কিছু আচরণ করছেন, তিনি ছুটে যাচ্ছেন, প্রেস মিট করছেন, যেখানে তিনি ক্যাবিনেটের সাথে সহযোগিতা করে একটা ব্রিজ তৈরি করবেন কেন্দ্র এবং রাজ্যের, সেই জায়গায় কোথাও যেন একটা বিশাল ডেভিয়েশন হচ্ছে। সেই ডেভিয়েশনটা উনি যতই বলুক রাজ্য প্রচুর, হ্যাঁ অস্বীকারের জায়গা নেই, এই রাজ্য সরকার প্রচন্ড পরিমাণ দুর্নীতিগ্রস্ত, প্রচুর দুর্নীতির আছে, সেখানে গিয়ে এই দুর্নীতির খোলসগুলোকে তিনি কিন্তু তার প্রশাসনিক যে দায়বদ্ধতা, সাংবিধানিক যে তার কাঠামোতে যে এগুলো দিয়েছে, তাকে একটা সক্রিয় প্রশাসক দিয়েছে, দায়বদ্ধতা দিয়েছে, তাকে সংবিধানে এমন জায়গা দিয়েছে যে তিনি অনেক ক্ষেত্রে ক্যাবিনেটকে এড়িয়েও সিদ্ধান্ত নিতে পারেন, যেটা রাষ্ট্রপতিও পারেন। ঝন্টু বাবু, আবারও আপনি বলছেন যে এই দুর্নীতির প্রশ্ন, একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার, আপনি প্রতি মুহূর্তে বলছেন, চেষ্টা করছেন, আমি এটা দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এটা রাজনৈতিক কৌশল হিসাবেও ভারতীয় জনতা পার্টির ছিল, অস্বীকার্য নয়, নির্বাচন হয়েছে, কিন্তু কোথাও এই যে একটা তদন্ত বা তদন্তটা কিভাবে হওয়া উচিত, কেন একে ডাকা হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্নটা নেই, প্রশ্নটা হচ্ছে সরকার দুর্নীতিগ্রস্ত, এইটাই বা কি ধরনের। আমরা একটা বাংলা একটা কথা প্রায় বলি, সস্তা রাজনীতি, এটা কি সস্তা রাজনীতি হচ্ছে? আমরা তো 2012 সাল থেকে শুনছি। সুজিত বাবু, সিবিআই কোন এসএফআইও এটা প্রমাণ করলো যে সরকার সুজিত বাবু কি আশ্চর্য জানেন, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, ঠিক রাজ্যপালের সাথে রাজ্য সরকারের এই ধরনের ভয়ানক দ্বৈরথ্যগুলো আমরা তখনই দেখতে পারি যখন রাজ্যে একটা দগদগে দুর্নীতির বা রাজনৈতিক সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়। ঠিক এই মুহূর্তে দেখুন দেববাবুর ঘটনাটা চলছে, দেব ভ্যাকসিনের একটা ভয়ানক ঘটনা, যা পৃথিবীতে কোথাও কোনো দেশে আমার অন্তত দেখা নেই, কোনো পেপার পত্রিকায় খবর পাইনি যে এই ধরনের জাল ভ্যাকসিনেশনটা হয়েছে। সেই জায়গাটায় গিয়ে হঠাৎ করে রাজ্যপালের সাথে রাষ্ট্রপতির রাজ্য সরকারের হঠাৎ একটা ভয়ানক ক্যাওটিক সিচুয়েশন হলো। আপনি দায়িত্ব নিয়ে বলুন তো, রাজ্যপালের বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগগুলো উঠছে, সত্য মিথ্যা আমি জানি না, সেই সত্য মিথ্যা এই অভিযোগগুলো তো অনেক আগেই ছিল, ইলেকশনের আগেই রাজ্য সরকার জানতো, এমন কথা নয় হাওয়ালার এই ঘটনাগুলো এখন তারা জানতে পেরেছে। এখন তাহলে মুখ্যমন্ত্রীকে প্রেস ব্রিফ করতে হচ্ছে কেন? তার মানে কি মানুষকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? ঠিক দেখবেন ইলেকশনের সময় কিন্তু রাজ্যপালের সাথে আমাদের শাসক মানে রাজ্য সরকারের কিন্তু সেই ধরনের দূরত্ব আমরা দেখতে পাইনি। দেখতে পেলাম কখন? যখন এই ধরনের ইন্টারভেনশন গুলো ভয়ানক জায়গায় টার্নিং পয়েন্টে আসে। আমি সুদীপের কাছে ডেফিনেটলি আসবো, যেখানে ঝন্টু বড়াই বলছেন ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে একদিকে বাংলার যারা জনতা, বাংলার যারা মানুষ, একদিকে তাদের কোথাও এক কান দিয়ে শুনতে পাচ্ছে উত্তরবঙ্গ, ওখানে একটা আলাদা রাজ্য হবে, মানে আমার এই প্রিয় রাজ্য হয়তো ভাঙবে, আবার অন্য দিক থেকে দেখছে এই যে দুর্ধর্ষ প্রতারকরা এই মুহূর্তে আমাদের পাশে ঘিরে ফেলছে। এইরকম একটা সিচুয়েশনসের মধ্যে কিন্তু বাংলার মানুষ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ছে। আমার মনে হয় এটা ভুলিয়ে দেওয়া না, আরো বেশি যেন পুরো মুহূর্তে একটা চাপের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রশ্নটা কিন্তু এই জায়গাটা থেকে। সুদীপ, হ্যাঁ, ঘুরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর দুর্নীতির যে কথা বলা হচ্ছে এতদিন ধরে, আমরা তো 2014 সাল থেকে এই সমস্ত শুনে আসছি, সারদা নারদা ইত্যাদি ইত্যাদি। তাই এসএফআইও কাদের হাতে, সিবিআই কাদের হাতে, ইডি কাদের হাতে? কারা বাড়িতে পুলিশ পাঠিয়ে বারবার মন্ত্রীদের তুলে নিয়ে গেল? কারা মন্ত্রীদের জেলবন্দি করে রাখলো? কারা ভুবনেশ্বরে নিয়ে গিয়ে এত মামলা মোকদ্দমা করলো? ফল কি হয়েছে? আমরা বাংলার মানুষ হিসেবে জানতে চাই, ফল কি হয়েছে? কোন নেতা, কোন মন্ত্রী টাকা খেয়েছেন, তারপরে তাকে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে, এর বিচারটা কোথায়? মনে রাখবেন সেই সিবিআই। ঠিক, এটা সুদীপ খুব সুদীপ সংক্ষেপে খুব জাস্টিফাইড প্রশ্ন তুলেছে। আমি তো ইন্দ্রনীল খানের কাছে এবার প্রশ্নটা রাখবো। একটা যখন ঘটনা আসছে, ভ্যাকসিন দুর্নীতি হয়েছে, এরকম ঘটনা, তো এত তো তদন্ত এজেন্সি সমস্ত কিছু এতগুলোর হলো, কোনো কংক্রিট তো রেজলিউশনের দিকে তো এখনো যায়নি। তাহলে কি কন্টিনিউয়াস হ্যামার করে যাও, প্রচার করে যাও যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, তার এই কিন্তু সেটা থেকে আখেরে লাভ পাওয়া যায়? এতে কি শুধুমাত্র মানুষের আস্থা পাওয়া যায়? এই প্রশ্নটা তো মানে নির্বাচনের পরেই উঠেছে, নির্বাচনের সময় প্রশ্নগুলো রয়েছে, তার একটা কোথাও কিন্তু এখনো দেখছি সেই একই রকম পথ কি ভারতীয় জনতা পার্টি নিয়ে চলেছে। কেন?
ডাক্তার খান। দেখুন, সুদীপ খুব ভালো কথাই বললো যে মুখ্যমন্ত্রী নাকি কথা বলে কথা রাখেন। যেমন কথা রেখেছিলেন যখন সারদা স্ক্যামটা বেরিয়ে আসলো জনসমক্ষে, তখন উনি আবার ঠিক একইভাবে এসআইটি একটা তৈরি করে দিলেন, এবং সেই এসআইটি কে কাকে অ্যারেস্ট করলো? সেই কুণাল ঘোষকে। কোন কুণাল ঘোষ? যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যাকে সামনে রেখে তখন বললেন না ওই সব চুরি করেছে কুণাল ঘোষ। আর তারপরে যখন হলো সেই এসআইটি তদন্তে যে চার্জশিট কুণাল ঘোষের নাম আছে, যে কুণাল ঘোষ অন ক্যামেরায় বলেছে, এবং তিনি এখনো পর্যন্ত সেটা রিপিট করেনি, যে সারদা তদন্তে যদি বা সারদা স্ক্যামে যে সব থেকে বেশি যদি কেউ বেনিফিট পেয়ে থাকে তাহলে সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন সেই কুণাল ঘোষের সঙ্গে কিন্তু উনি কথা রেখেছেন, বাকিদের সঙ্গে কথা রাখেন, কিন্তু কুণাল ঘোষের সঙ্গে কথা রেখেছেন। উনি এখন তৃণমূলের স্পোক্স পারসন। অর্থাৎ সুদীপ যে বাবু জানেন তো সিনিয়র আপনি জানেন? এমনি আর আমরা দেখেছি যে বাবু কি জানেন সুদীপ্ত পাশে বসে বিমল করুন আমাদের বাংলার ছেড়ে অমিতাভ মল্লিককে তার বিরুদ্ধে তাকে খুন করার, সে একজন অন ডিউটি এসআই, তাকে খুন করার যে হত্যাকারী সেই চার্জশিটে পর্যন্ত তার নাম আছে। সেই তাহলে সেই দল এবার বলছে পৃথক রাজ্যের কথা বলছে। যে আমার তো মনে হয় যে যারা এখনো পর্যন্ত এই বিমল গুরুং যে খুনের অপরাধে যিনি অভিযুক্ত, এই বিমল গুরুং তিনি পুলিশ প্রোটেকশন পাচ্ছেন। শুধু তাই নয়, তিনি এখনো পর্যন্ত গোর্খাল্যান্ডের দাবি করে ছেলের বিয়েতে খেতে গিয়েছিলেন বিমল গুরুং, ভাষণ দিচ্ছে, আপনি সেই রিসেপশন পার্টি কথা মানায় না। ইউএপি ধারায় ওকে ওকে পারস্পরিক রেফারেন্স। সত্যি তো বিমল গুরুং সম্পর্কে ইন্দ্রনীল খান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আতিথেয়তা বিভিন্ন সময় দিল্লিতে, বিভিন্ন সময় তাকে দেখা গেছে বহুদিন ছিলেন। আবার সাথে যখন থাকছে সে যখন দেশপ্রেমিক, যখন সে অন্যদিকে চলে যাচ্ছে তখন সে দেশদ্রোহী। এই ধরনের বাইনারি কতদিন চলতে পারে? এটা কি একটা সুস্থভাবে এগিয়ে যাওয়ার পথ? কোথাও আমরা এই প্রশ্নে আমরা বিতর্কে যাব, তবে আবারও একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।